একটি ছেলে রোজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইমার দিকে। বিষয়টা প্রায়ই লক্ষ্য করে সে। ছেলেটার চাহনিটা অদ্ভুত লাগে ওর। সহসা এমন স্বচ্ছ চোখের দেখা মেলা ভার। ঠোঁটের কোণে লেগে থাকা স্মিত হাসি যেন অবিলম্বে কাউকে মায়ায় ফেলে দিতে পারে। তবে সেই অনুভূতি মায়া সমস্তটাই থাকে অপ্রকাশিত। ইমা তখন সবেমাত্র পিএসসি পরীক্ষা শেষ করেছে। বাবার চাকরির সূত্রে ঢাকাতে শিফট হতে হলো ওদের। কিশোরীতে পদার্পণ করা ইমা চোখে গ্লাস পরে থাকে প্রায় সব সময়। নতুন বাসা হওয়াতে প্রচণ্ড কাজ তার। ট্রাক থেকে মালামাল বের করা, সেগুলো উপরে তুলে আবার সেটিং করা। যদিও এগুলোর কোনোটাতেই তেমন সহযোগিতা করলো না সে। তবে ক্রেডিট পাওয়া তো জন্মগত অধিকার। সবাই হাতে হাতে কাজ করছিল। ইমার ভাই ইমনের সাথে রসিকতার সম্পর্ক থাকলেও ইমনকে বেশ ভয় পায় ইমা। ওই যে ভাই মানেই অধিক শাসন, বারণ আর অকারণ। মাঝে মাঝে ইমার ইচ্ছে হয় ইমনের গলা টিপে দিতে। এমন ভাই শত জন্মেও দেখা হয়নি। প্রচণ্ড ক্লান্তি নিয়ে কাজকর্ম শেষ করে সকলে। শরীরে জোর নেই যেন। রাতে বিছানায় গা এলাতেই ঘুম এসে জড়িয়ে নেয় সবাইকে। পরের দিন বিকেল গড়িয়ে এসেছে। ইমন আর ইমা বসে আছে জানালার পাশে। খুনসুটিময় দিনগুলো চলছে ভালোই। হঠাৎ করে ইমনের চোখ যায় পাশের বিল্ডিংয়ের 4 তলাতে। সেখানে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে একটি ছেলে আর নির্লিপ্তভাবে তাকিয়ে আছে ইমার দিকে। ইমন খোঁচা মেরে বলল, দেখ দেখ, ওই ছেলেটা তোর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের কথা মতো তাকায় ইমা। ছেলেটা চোখ ঘুরিয়ে নেয়। তার বারান্দায় কবুতরের বসবাস। সেগুলোকে নিয়েই মেতে ওঠে অন্যরকম খেলায়, যেন কিছুই ঘটেনি। সেসবকে পাত্তা দেয়নি ইমা। তবে ছোট্ট মনটা বারবার বারান্দায় তাকাচ্ছিল অজান্তেই। হয়তো ভাইয়ের কথাটা পরিপূর্ণভাবে যাচাই করার ইচ্ছে ছিল ওরও। পরপর কয়েকটা দিন পেরিয়ে গেল। আজকাল ইমার চোখে পরিলক্ষিত হয় ছেলেটা। রোজ বেশ অনেকক্ষণ ধরে বারান্দায় এসে থাকে। যদি দিনরাত 24 ঘন্টা হয়ে থাকে তাহলে হলপ করে বলা যায় তার অর্ধেক সময় কাটিয়ে দেয় বারান্দায় বসে। কখনো বা কবুতর নিয়ে মেতে ওঠে, আবার কখনো বা মেতে ওঠে চোখ ফাঁকি দিয়ে অপর বিল্ডিংয়ের জানালার পানে। বিষয়টা লক্ষ্য করেছে ইমা। তবে সবেমাত্র ষষ্ঠ শ্রেণীতে পদার্পণ করা মেয়েটি কিছুই বুঝতে পারে না। ইদানিং ওর অভ্যাস হয়ে গেছে জানালার পাশে যাওয়া আসা করা। কেন যায় সেটা বলা মুশকিল। কিশোরী মন বোঝা যে অতটাও সহজ নয়। এই সময়টাতে বহু কর্মকাণ্ড ঘটে যায়, তবে কিছু সংখ্যক মানুষ ব্যতীত বাকি মানুষগুলো উপলব্ধি করতে জানে না। তারই একজন ইমা। হঠাৎ করে ইমা লক্ষ্য করলো ছেলেটা ওকে ইশারা করে চলেছে। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, তবে বলে না। যেন কোনো বিশাল সংকোচ এসে জড়িয়ে নিয়েছে তাকে। আর সেই সংকোচ ভেদ করা দুর্ভেদ্য, দুষ্প্রাপ্য। আরও কিছুদিন চলে গেল। ইমার দিন রাত সব মিলে হয় একাকার। মস্তিষ্কে রং ঢুকে পড়েছে যে, কিন্তু সেই রঙের ছিটে ফোটাও কোনোভাবে বাবা নামক মানুষটি জানতে পারলে রক্ষা নেই আর। মনকে কড়া করে শাসন করে স্থির করল মেয়েটি। অগোছালো ভাব হলেও ও সন্তর্পণে বুঝিয়ে নেয় অন্তঃপুরকে। আর যাবে না সে ওই জানালার ধারে, যে স্থান থেকে অজানা অনুভূতিরা খেলা করে। মা সারাক্ষণ থাকে কাছে পিঠেই। ভাই নামক খুনসুটিময় মানবও প্রচণ্ড রাগিয়াছে। সব কিছু মিলিয়ে মহা ঝামেলার সৃষ্টি হতে পারে। কিছুদিন যায়, জানালার দিকে যায় না আর ইমা। অন্যদিকে অপর পাশের ব্যক্তিটি পাগল হয়ে আছে এক ঝলকের দেখা পাওয়ার আশাতে। কবুতর ডাকার মতো করে হাত দিয়ে শব্দ করে উকি ঝুঁকি মারে। কখনো বা ঠোঁটের সাহায্য শব্দ করে। নানান রকমের প্রচেষ্টা চালায় এক ঝলকের সাক্ষাৎ পাওয়ার লোভে, যা শুধুমাত্র ইমার জন্য। এগুলো লক্ষ্য হতেই সেদিকে যায় ইমা। সকল প্রকার সংকেত বন্ধ করে দিয়ে ছেলেটা স্থির চোখে তাকিয়ে থাকে, তবে কিচ্ছু বলে না। যেন তার প্রাণ তৃপ্তি পেয়েছে এক পলকের দেখায়। এসবে কখনো কখনো বিরক্ত হয় মেয়েটি। আজব লোক বটে, এভাবে তাকিয়ে থাকে তবে কিছুই বলে না। কিছু বলাও তো জরুরি, তাই না? না হলে এভাবে কেন সংকেত প্রদান করে মন, মস্তিষ্ক, প্রাণ আর জীবনকে চঞ্চল করে দেবে? ঘোর অন্যায় করেছে সেই অজানা মানব। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। ছেলেটি এমন করে সংকেত দিয়ে ইমাকে জানালার কাছে নিয়ে যায়, যেন হেমলিনের সেই বাঁশিওয়ালা ফিরে এসেছে এই মানবের মধ্য দিয়ে, যার বাঁশির সুরে না চাইতেও বারবার জানালার পানে ফিরে আসে সে। আর ছেলেটি মেতে ওঠে কবুতর কবুতর খেলায়। ইমাকে দেখিয়ে দেখিয়ে কবুতর ওড়ায়, যেন ইমাকে সংকেত দেয়নি সে।
ভাবগুলো এমন যেন মেয়েটিকে এর আগে কখনোই দেখা হয়নি তার। ইমার মনে প্রশ্ন জাগে, এমন কেন করে ছেলেটি? কিছুটা অবাস্তব চিত্রের মতোই ফুটিয়ে তোলে অনুভূতি। তবে কাছে এলে ভাবখানা হয় অচেনা আগন্তুকের ন্যায়। কাছের একটি স্কুলে ভর্তি হয়েছে ইমা। বাবা রোজ দিয়ে আসে আবার নিয়েও যায়। অপরিচিত স্থানে মেয়েকে একা ছাড়বে কেমন করে? যখন সবটা পরিচিত হলো তখন একাই স্কুল যাওয়া শুরু করে ইমা। জানালার পাশে বসেছিল, তখনই বাবা কল করলেন। ফোন রিসিভ করে টুকটাক কথা বলা হলো বাবা মেয়ের মাঝে। তিনি বিশেষ কিছু কাজের কারণে গ্রামের বাড়িতে গিয়েছেন। মেয়েকে শুধালেন, প্রাইভেট পড়তে যাবে না ইমা? হ্যাঁ আব্বু, যাবো তো, এই তো রেডি হয়েছি, এখনই বের হবো প্রাইভেট পড়ার জন্য। আচ্ছা, সাবধানে যেও। কথা শেষ হতেই চোখ যায় বারান্দায়। ছেলেটা দাঁড়িয়ে আছে সেখানেই। সেটা খেয়াল করেনি ইমা। মুচকি মুচকি হাসছে ছেলেটা। খুব সম্ভবত ছেলেটা ধারণা করেছে কথাগুলো তাকে শুনিয়েই বলেছে ইমা। বিষয়টা বুঝতে পেরে নিজের প্রতি রাগ হলো ওর। ক্ষিপ্ত হলো অন্তঃস্থল। নিজেকে ধাতস্থ করে ছুট লাগায় ইমা। গেট খুলে বের হতেই দেখে অপর পাশের বিল্ডিংয়ের গেট থেকে বের হচ্ছে ছেলেটি। চমকে উঠে তার অবচেতন মন। ভয় আর আতঙ্ক এসে গলা চেপে ধরে। শ্বাসগুলো ভারী হয়ে আছে। প্রথমবারের মতো সরাসরি চোখে চোখ পড়েছে। বৃষ্টির দিন হওয়াতে ছাতা নিয়েই বের হয়েছিল সে। দ্রুত গতিতে হাঁটা লাগায় নিজের থেকে 7-8 বছরের বড় একটি ছেলেকে দেখে কিশোরী ইমা অস্বাভাবিক হয়ে যায়। ভয় পেয়ে একদমই নেতিয়ে পড়ে, যেন এখনই প্রাণটা উবে যাবে তার। লাল রং নাকি ভালোবাসার প্রতীক। তবে এই মুহূর্তে লাল রঙা টি শার্টে আবদ্ধ ছেলেটিকে ভয়ঙ্কর মনে হলো ওর। চশমা পরা চোখগুলোতে তাকানোর সাহস হলো না। সে কেবলমাত্র এগিয়ে যেতে লাগলো পায়ের জোরে। প্রার্থনা যেন পিছু না নেয় ছেলেটি। ছেলেটা ইমার পিছু নিয়েছে। ইমা যথাসম্ভব দ্রুত গতিতে পা চালিয়ে হাঁটা শুরু করলো। মন মস্তিষ্ক প্রাণ অস্বস্তিতে ঘেমে গেছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিগুলো পায়ের উচ্চ গতির কারণে হাঁটু অবধি লেগে যাচ্ছে। রাস্তাঘাটের নোংরা পানিতে ভিজে গেছে পায়ের গোড়ালি। কিছুটা কাদাও লেগেছে প্যান্টে। সমস্ত কারণকে অকারণ বানিয়ে রুদ্ধ গতিতে ছুটে চলেছে ইমা। মনে হচ্ছে জীবন বাজির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। তবে ওর ভাগ্য সহায় নেই বোধহয়। এলাকার একটি মসজিদের কাছে আসতেই তুমুল জ্যামের মাঝে আটকে যেতে হলো ওকে। রিক্সা সিএনজি মিলে একেবারে যা তা অবস্থা। না আগানো যাচ্ছে আর না পেছনে যাওয়া যাচ্ছে। রাস্তাঘাটের বিশেষ চেঁচামেচি বোনাস হিসেবে কানে এসে বাড়ি খায়। বিরক্ত হলেও কিছুই করার নেই। ওই ছেলেটা ওকে ফলো করে আস্তে আস্তে ওর সাথে জ্যামে আটকে গেল। একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনে। ইমার বুকের ভেতরে লাফডাপ শুরু হয়ে গেছে বহু পূর্বেই। মনে হচ্ছে এই বুঝে হৃৎপিণ্ড বুক ছেড়ে বেরিয়ে যাবে, অথবা প্রাণ পাখি ডানা মেলে উড়ে যাবে ধূসর রঙের আকাশে। ইমার সামনেই দুটো রিক্সা গাদাগাদি করে দাঁড়ানো। পাশে থাকা গাড়িগুলো সমানে হর্ন বাজিয়ে তাড়া দিচ্ছে। কেউ এক চুল নড়তে রাজি নয়। ব্যস্ত শহরে সকলেরই তাড়া। কে যাবে কার আগে এমনি প্রতিযোগিতায় মেতে থাকে শহরবাসী। আপন মনে সৃষ্টিকর্তার কাছে বলে উঠল ইমা, রিক্সাটা সরে যাক। জ্যাম থাকুক আর না থাকুক আমি তো ছুট লাগাবই। এবার ভাগ্য ওর দিকেই ছিল বোধহয়। ওর দোয়া কবুল করে নিয়েছেন দয়াময়। হঠাৎ করেই সামনে থাকা রিক্সাটা কিছুটা সরে যায়। ওকে আর পায় কে? কোনো দিকে না তাকিয়ে ছুট লাগায় সামনের রাস্তাতে। ওর কাহিল অবস্থা দেখে ছেলেটা হেসে গড়াগড়ি খায়, যেন হাসতে হাসতে রাস্তাতে বসে পড়ার উপক্রম। আর চোখে সেটা দেখে ইমা নিজেও হেসে ফেলে। কিছুটা লজ্জাও লাগে বোকার মতো দৌড় লাগানোর জন্য। এই বিশেষ মুহূর্তটাকে উপভোগ করলো নাকি জানা নেই। তবে ভয় আতঙ্ক কাটিয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মনে। কি যেন নাম সেই অনুভূতির? এই বিশেষ অনুভূতির সঠিক কোনো নাম নেই, আর না আছে প্রকাশ। অকারণে অপ্রকাশিত অজানা অনুভূতি নিয়েই চলতে থাকে ইমা। স্কুলের দোতলায় দাঁড়ানো মেয়েটি, ওর ভাবনা জুড়ে ওই ছেলেটাই ঘুরপাক খাচ্ছে। যেন ব্রেনের বিশেষ নার্ভগুলো ওই ছেলের সাথে প্রণয় গড়ে নিয়েছে। মূলত আমরা যখন বিরল কোনো পরিস্থিতির শিকার হই, তখন সেই ভাবনাটা আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না, যার ফলে অনেকটা সময় জুড়ে সেই ঘটনাটা আমাদের মাথায় চেপে ধরে। বর্তমানের সাথে সাথে সেই ঘটনাগুলো রিপিট করতে থাকে। রিমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। দোতলায় দাঁড়িয়ে ওই ছেলের কল্পনাই করে চলেছে ও। ওর মনে হচ্ছে ছেলেটা হয়তো পিছু নিয়ে স্কুল পর্যন্ত এসে গেছে।
তবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও নজরে এলো না ছেলেটির একটি লোমকূপ। অর্থাৎ ওর ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল ছেলেটার গতিপথ। এসবে অবশ্য ভালোই হলো। ছেলেটা স্কুলে চলে এলে কি হতো কে জানে। স্কুলের বারান্দা দিয়ে হাঁটছিল ইমা। হঠাৎ করে চোখ যায় স্কুলের গেটের দিকে। গেটের বাইরেই একটা সেলুনের দোকান রয়েছে। সেখানেই বসে আছে ছেলেটা। ভয়ে হাত পা অসাড় হতে শুরু করেছে। এতটাই ভয় পেয়েছে যে রীতিমতো কান্না জুড়ে দিয়েছে। ওর মনে হচ্ছে ছেলেটা আজ একটা কাণ্ড করেই ফেলবে। আমি কোনো ক্রমে বের হব না স্কুলের গেট দিয়ে আজ। এত ভয় পাচ্ছিস কেন? আমি বের হলেই ওই ছেলেটা নিশ্চয়ই আমাকে দাঁড় করিয়ে কথা বলবে। আরে কিচ্ছু হবে না তো, আমরা তো আছি সবাই, দেখবি কিছুই হবে না। বন্ধুদের কথায় কিছুটা মনোবল পায় ইমা। তবে আতঙ্ক যায় না পুরোপুরি। প্রাইভেট শেষে ভয় নিয়ে বের হয় সে। তবে গেট দিয়ে বের হতে হাজার খানেক প্রজাপতি উড়ে যায় ওর মনে। কারণ ছেলেটা সেখানে নেই। আশেপাশে চোখ ঘুরিয়ে চিরুনি অভিযানের মতো দেখে নেয়। সত্যি ছেলেটা নেই। বান্ধবীদের নিয়ে এসব বিষয়ে কথা বলছিল সে। হাসি মজা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল রাস্তার পথ ধরে। হঠাৎ যেন কাউকে চোখে পড়ে তার। এক পা পিছিয়ে গিয়ে পাশে তাকায়। চোখে পড়ে ওই ছেলেটাকে। নেভি ব্লু কালারের শার্ট পরে দোকানে বসা। নিজের চোখকে বিশ্বাস না করতে পারায় ভালো করে দেখে ইমা। পর মুহূর্তে সুনিশ্চিত হয় এইটাই সেই ছেলে, যাকে কখনো শার্ট পরা অবস্থায় দেখেনি সে। ইমার হৃৎপিণ্ড আবার লাফ ডাব শুরু করে দিয়েছে। ওর তাকানো দেখে ফিক করে হেসে ওঠে ছেলেটা। কোনো দিকে না তাকিয়ে আবার ছুট লাগায় ইমা। ওর ছুট দেখে এবার হেসে কুটি কুটি হয়ে যায় ওই ছেলেটা। হয়তোবা মেয়েটি সম্পর্কে উদ্ভুত কিছু ধারণা সৃষ্টি হয়েছে তার। মেয়েটা কি ছোটাছুটি নামক কোনো বিশেষ রোগে আক্রান্ত? এক ছুটে বাসার গলিতে এসে থামে ইমা। লম্বা লম্বা শ্বাস নেয়। বুকের ভেতরে হাত দিয়ে চমকে ওঠে। হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেছে। কি অদ্ভুত অনুভূতি। এভাবেই যায় দিনগুলো। ছেলেটার একটি সহজজাত অভ্যাস রয়েছে। আর সেটা হলো রোজ নিয়ম করে ইমার পেছনে পেছনে আসা। এই পিছু নেওয়ার কারণ ইমার জানা নেই। তবে ওর ভাবনায় প্রায় আসা যাওয়া করে একটি বিশেষ বাক্য। আচ্ছা, ছেলেটার কি আর কোনো কাজ নেই? ইমা বাসায় এলে চাবি দিয়ে গেট খুলে ভেতরে না যাওয়া অবধি ছেলেটা ঠায় দাঁড়িয়ে থাকে। প্রচুর অস্বস্তি হতে থাকে ইমার। ওর নিজেরও কিছু অভ্যাস হয়ে গেছে। ছেলেটা পেছন পেছন আসলে শতবার পেছন দিকে তাকানো। ওর অবচেতন মন পেছনে দৃষ্টিপাত করে। ছেলেটা কোনো ইশারা করছে কিনা, অথবা এখনো আসছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। আর এসবেই ছেলেটার অধরে মুচকি হাসির রোল পড়ে যায়। সেদিনই যেদিন সর্বশেষ ইমার প্রাইভেট অবধি পিছু পিছু গিয়েছিল ছেলেটা। পরবর্তীতে আর কখনোই ছেলেটা ওর পিছু নিয়ে যায়নি, অথবা ইমা দেখেনি প্রাইভেটে পিছু নিতে। আরেকদিন স্কুল থেকে ফিরছিল ইমা। কিছু কারণে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসছিল সে। সামনে দুটো গলি। ওর বাবা কড়া নির্দেশনা দিয়েছে যাতে পেছনের গলি দিয়ে না আসে সে। সেই অনুযায়ী সামনের গলি দিয়েই যায় ইমা। রোজ যে গলি দিয়ে আসা যাওয়া করে সেই গলিটাই। ওই ছেলেটা গলির একটা দোকান থেকে কিছু একটা কিনেছিল। ইমাকে দেখেই মুচকি হাসে সে। মূলত সে জানতো না ইমা কোন টাইমে স্কুল থেকে আসা যাওয়া করে। সব সময় প্রাইভেটে পিছু নিয়েছে। ইমা সেই হাসির মানে বুঝতে পেরে আবার আটকে ওঠে। মাথা নিচু করে ফেলে। স্কুল ড্রেস খামচে হাঁটা শুরু করে, যেন ওর থেকে ভদ্র মেয়ে এই দুনিয়ায় আর নেই। পেছনে না তাকিয়েও খুব করে অনুভব করছিল ছেলেটা ওর দিকেই তাকিয়ে আছে। আর সেই দৃষ্টিতে লুকিয়ে আছে অজানা কিছু অনুভূতি। বসন্তের রং লাল শেষ হলেই আসবে আমার লেখা প্রথম থ্রিলার তরুর ছায়া। কালকে বসন্তের রং লাল দিতে পারবো কিনা জানি না, তবে আমি লিখে রেখেছি। আসলে গ্রুপে পোস্ট ব্লক খেয়েছি, আর গ্রুপে পোস্ট না করতে পারলে পেজেও দেওয়া যাবে না। এটা এক আপুর জীবনের একটি অংশ বিশেষ। হয়তোবা এটাই ছিল তার জীবনের প্রথম বিশেষ অনুভূতি। মানুষ অভ্যাসের দাস, এই কথাটা ইমার জীবনের সাথে অনেকাংশ নয় বরং পুরোটাই মিলে গেছে। মনকে কিছুতেই রুখে দিতে পারে না। অশান্ত মন বারবার ছুটে যায় সেই জানালার পাশে। বারংবার চোখ যায় পেছন দিকে, আর ওই ছেলেটার ঠোঁটের কোণে চাপে হাসি। যেই হাসিতে নেই কোনো বিষণ্ণতা, অবসাদ কিংবা অস্বস্তি। এই হাসি যেন তার জন্মগত অধিকার। ইমার অভ্যাসগুলো ইমাকে তাড়না দেয়। কি করছে বুঝে ওঠে না, তবে ভালো লাগা কাজ করে। আবার অস্বস্তিতে নেতিয়ে পড়ে।
জানালার পাশে বসে ডায়েরিতে ছবি আঁকা হয়ে উঠেছে আর এক দুষ্কর্ম। প্রাইভেট হোক বা স্কুল, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাসাতে ফিরে সেই চিরচেনা নিত্যকর্ম, জানালার পাশে গিয়ে আর চোখে উঁকি মারা। আসলেই কি বারান্দায় আছে কিনা ছেলেটা, কোনো ইশারা দিচ্ছে কিনা, এসব কিছুই মূলত তার রহস্য। ওর মন যেন কিছু শুনতে চায়, তবে সেটা কি তা জানা নেই। ওর কর্মকাণ্ডে ইদানিং তো ফ্যামিলিও সন্দিহান। এইটুকুনি মেয়ে কোনো বিরহের তাড়নায় ছুটে চলে জানালার ধারে, প্রশ্ন জাগে তাদের। সবাই নিজ জীবনের ব্যস্ততায় তেমন নজর ফেলে না। ইমার মন বিষণ্ণতায় টইটুম্বুর। বাবা মায়ের সন্দিহান চোখের ভাষা বুঝতে পেরে যথাসম্ভব সামাল দেয় নিজেকে। যেই না তারা আড়াল হয় অমনি করে ছুটে যায় সেই জানালার ধারে, উকি মেরে দেখে আছে কিনা সেই ছেলেটা। অথচ এর দৌরত্ব উকি ঝুঁকিতেই সীমাবদ্ধ, এর বাইরে এক শব্দেরও সৃষ্টি নেই। গণিত পরীক্ষা দিয়ে বাসায় ফিরেছে ইমা। ওর মনে সর্বদা ভয়ের বীজ বপন করে দিয়েছে অজানা কেউ। এই যে এখনও কেমন ভয়ে লুটপাট চালাচ্ছে মন মস্তিষ্কে। ভয় পাওয়ারই কথা। সেই দিনের অনাকাঙ্ক্ষিত দর্শনের পর থেকে রোজ সেই দোকানে দাঁড়িয়ে থাকে ছেলেটা। ইমার পিছু নিয়ে বাসা অবধি আসে, আর গেট দিয়ে না ঢোকা অবধি দাঁড়িয়ে থাকে। মানুষটা কি জানে না এতে অস্বস্তি হয় ইমার, নাকি জেনেও না জানার ভান ধরে নিজ কর্ম করে চলে অবলীলভাবে। হাতে এক্সাম বোর্ড ঝুলিয়ে এগোচ্ছে ইমা, তখনই সেই মানবের আগমন। ইমার পিছু নিয়েছে সে, আর তার পেছনে রয়েছে ইমার বান্ধবী। ইমু বান্ধবীর কণ্ঠে কর্ণপাত হতেই পেছন ঘুরে তাকায়, আর চোখাচোখি হয়ে যায় দুজনের। বরাবরের মতোই মুচকি হাসি ঝুলিয়ে রাখে ছেলেটা। ইমার অবস্থা শোচনীয়, তরতর করে ঘাম বের হচ্ছে কপাল বেয়ে। মনে হয় প্রেশারটাও বেড়ে গেছে। সাইড হয়ে দাঁড়িয়ে যায় ইমা। ওর বান্ধবী ছুটে এসে বলল, কিরে কি অবস্থা? আরে ওই ছেলেটা আমার পিছু নাই রোজ। পেছন ঘুরে ছেলেটাকে দেখে সে। ইমার হাত চেপে ধরে বলে, জোরে জোরে হাঁটা শুরু কর। বান্ধবীর কথা মতো জোরে হাঁটা শুরু করে দুজনে। ইমার মনটা কেমন কু গাইছে। ছেলেটা হয়তো ওর নামও জানতো না, তবে আজ সেটাও জেনে গেল। ইমার গতি দেখে ছেলেটাও গতি বাড়িয়ে দিয়েছে। ওর বান্ধবী হঠাৎ করে থেমে যায় ওকে নিয়ে। জোরালো গতি থাকায় ইমাদের পেছনে ফেলে এগিয়ে যায় ছেলেটা। ইমা আর তার বান্ধবী ফট করে হেসে ওঠে। ওদের হাসি দেখে ছেলেটাও হাসে, তবে সাথে বান্ধবী থাকায় দাঁড়ায় না আর। বুঝতে পেরেছে ওরা দুজন প্ল্যান করে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে। তবে ইমা তো জানে এই মানব ঠিকই দাঁড়াবে, এখানে না হলেও দাঁড়াবে অন্য কোথাও। ভীত কণ্ঠেও তাই বলে, যত যাই বলিস না কেন আমি 100 ভাগ নিশ্চিত হয়ে বলছি সে দাঁড়াবেই। আর যাই হোক গেটের কাছে হলেও দাঁড়াবে। আরে যা, টেনশন করিস না তো। মলিন মুখে যায় ইমা। ওর ভাবনাকে সত্যি করার জন্যই বুঝি ছেলেটা দাঁড়িয়েছিল গলির মোড়ে। ইমা যেতেই গেট খুলে নিজের বাসায় চলে যায়। ইমার বুক চিরে বের হয় কবস্ন দীর্ঘশ্বাস। এটা কেমন যন্ত্রণা, না কাছে আসা যায় না দূরে থাকা যায়। দেখতে দেখতে এলো রমজান মাস। ইমাকে হাজার ডেকেও ঠিক 3টে বাজে উঠাতে পারে না ওর বাবা মা। অথচ ওই ছেলের একটা শব্দেই উঠে যায় ইমা। মূলত ভয় থেকেই এমনটা হয়। সারাক্ষণ ওর মনে ভয় কাজ করে। এই বুঝি ছেলেটার ইশারা কেউ দেখে নিল, এই বুঝি ছেলেটার ডাক কেউ শুনে নিল, এই বুঝি ভেজাল সৃষ্টি হলো। ছেলেটা বোধহয় চাঁদ প্রেমী। ইমাকে ডেকে জানালার পাশে নিয়ে আসা ছাড়া ও চাঁদকে দেখে সে। নিয়ম করে তাকিয়ে থাকে আকাশের বুকে লুকিয়ে থাকা উজ্জ্বল নক্ষত্রটির পানে। জানালার আবডাল থেকে সেটা নজরে এলেই ইমার ভেতরে ভালো লাগা কাজ করে। মুগ্ধ হয় সেই মানবের প্রতি। ছেলেটা যেন রুটিনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোরবেলা ডেকে তোলা যার বিশেষ নিত্যকর্ম। বাবা মা কিছু কাজে বাহিরে গেছেন। ইমা আর ইমন বাসায় একা। ইমন এসে বলল, ইমা আমি একটু বন্ধুর বাসা থেকে আসছি, তুই থাক, আমি দ্রুত চলে আসব, বেশি সময় লাগবে না। আচ্ছা ভাইয়া। ইমন চলে যায় আর বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। ইমা ঘরে একাই থাকে। বিকেলের শেষ ভাগ, আধার ঘনিয়ে এসেছে অনেকটাই। ঝড়ো হাওয়া বয়ে চলেছে। বাতাবরণ হিম শীতল, প্রচণ্ড বাতাসে বিদ্যুৎও চলে গেল। ধক করে উঠল ইমার বুক। অন্ধকারকে ভীষণ ভয় পায় কি না, মনে হয় এই বুঝি কেউ এসে ঘাটটা মটকে দেবে। বাবা মাও ফেরেনি, এদিকে ভাইও ফিরছে না। মাগরিবের আজান দেয়া শুরু হয়েছে। বৃষ্টিও শুরু হয়ে গেল গুরুম গুরুম শব্দ তুলে। জানালা দিয়ে ঈষৎ আলো এসে ঢুকছে, যা ইমা পারে না শুধু চিৎকার করে কেঁদে দিতে। ছুটে যায় সে জানালার পাশে। হাতে থাকা লাইটটা কাঁপছে।
তখনই চোখ যায় ওই ছেলের বারান্দায়, হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালানো, উকি ঝুঁকি দিচ্ছে বারবার, চেহারাতে সামান্য চিন্তা বিদ্যমান। ইমা নিষ্পলক তাকিয়ে আছে, দুজনেই যেন হারিয়ে গেছে অন্য এক সত্তায়। বাতাসে উড়ছে এলো চুল, ঝিরঝির শব্দে মুখরিত চারপাশ। আচ্ছা, এই যে বুকের লাপডাপ শব্দগুলো হচ্ছে, এগুলোর নাম কি? এই যে আধারকে ভয় পাওয়াটা উবে গেল, সব কেমন যেন নিরালায় ছেয়ে গেল। কি সেই নাম, আর কি বা তার প্রকাশ? জানা হলো না ইমার। এই অনুভূতির কোনো নাম নেই বোধহয়, আর না আছে প্রকাশ। অভ্যাস তৈরি হলে তা ছাড়া মুশকিল। ইমার ক্ষেত্রেও তাই ঘটল। ইদানিং ইমা খেয়াল করেছে ছেলেটা তাকে ফলো করে না, বারান্দায় আসে না, আর না আসে সেই দোকানের পাশে। এতে তো ওর খুশি হওয়ার কথা, তবে কেন যেন খুশি হতে পারছে না। মনটা কেমন চাতক পাখির মতো হয়ে গেছে। তবে সে আর আসে না, বাস্তব গল্প এটা। তাই মেয়েটির বয়স কম, এসব নিয়ে মন্তব্য করবেন না কেউ, কারণ এটা আমি গল্প থেকে লিখছি না, এমনটাই ঘটেছে সেই আপুর জীবনে, আর সেটাই কলমে প্রকাশ করছি শুধু। ওই ছেলেটার দেখা নেই। ইমার অন্তরে অজানা বিরহ লুটপাট করে চলেছে। ওর ছোট মনটা ভারী অবাক হয়ে গেল। যেন বিশ্বাসই হচ্ছে না যে ছেলেটা দিন রাত্রিতে 10-12 ঘন্টায় বারান্দায় এসে উকি ঝুঁকি দিত, আজ সে ছেলেটা 13 দিনেও পা অবধি ফেলল না। কোনো প্রকার শব্দ এলেই ছুটে যায় ইমা। মন বলে হয়তো এখনই আসবে সেই ছেলেটা, এই তো সহজজাত অভ্যাসের মতো করে মুচকি হাসবে, কবুতরকে খাওয়াবে বুঝি, কিংবা বাসা ঠিকঠাক করবে। কিন্তু না, আর এলো না সেই অজানা ছেলেটি। 13টা দিন পার হয়ে গেল বহু যন্ত্রণায়। ইমা যেন একটু একটু করে বুঝে যাচ্ছিল আর তাকে ফলো করবে না সেই অজানা ছেলেটা। সারাক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকেও লাভ হয়নি। কুরবানি ঈদের সকালে কাক ভোর বলা চলে। ইমা হাত মুখ ধুয়ে এসেছে মাত্র, ঠিক তখনই দেখা মেলে নাম না জানা সেই ছেলেটির। গলির ভেতর দিয়ে যাচ্ছে সে, অজানা এক ব্যথায় কুকিয়ে ওঠে সে। এতদিন পর অজানা ছেলেটির দর্শনে বুকের ভেতরে জ্বালা পড়া শুরু হয়। এক দৃষ্টিতে অবলোকন করে ইমা, মনটা কিছুটা ক্ষান্ত হয়। হয়তো কোথাও ঘুরতে গিয়েছিল ছেলেটা, এখন আগের মতো হবে সবটা, এমন সান্ত্বনা নিয়ে যায়। ছেলেটা আবার আসবে সেই বারান্দায়, তবে ওর ধারণা ভুল করে দিয়ে আসে না ছেলেটা। গেটের কাছে দাঁড়িয়ে থাকে ইমা, এই বুঝি ছেলেটা আসবে, আর ওর না যাওয়া অবধি দাঁড়িয়ে থাকবে। কিন্তু এমনটা হয় না আর। 7-8 মাসে গড়ে ওঠা অভ্যাসটা একটু একটু করে তাড়না দিচ্ছিল ওকে, তবে সব তাড়নার অন্ত নেই। ইমা চাইছে ছেলেটা ওর পিছু নিক, খুব করে চাইছে যাতে আবার সেই রকম অস্বস্তি দিক। এই এতগুলো মাসে অস্বস্তিটাই স্বস্তিতে চলে এসেছে। সব কিছু কেমন লাগে এখন। ইমার মনে হচ্ছিল হয়তোবা ছেলেটা ওর আকর্ষণ দেখতে চাচ্ছে, তবে ইমার ভাগ্য ছিল পুরোই ভিন্ন। ইমার অন্তরালে ঢুকে পড়া বসন্ত এমনিতেই নুয়ে যাচ্ছিল। ছেলেটা আসছে না আর, তবে ইমা যেন প্রায় প্রতিনিয়ত ছেলেটার ছায়া দেখতে পায়। ক্ষণে ক্ষণে অনুভব করতে পারে দেয়ালে হেলান দেওয়ার অবয়ব, কবুতরের ডানা ঝাপটা দেওয়া সুর। তবে বারান্দায় আর আসে না সেই অজানা ছেলেটি। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। ইমার মাঝে এখন পরিবর্তন হয়েছে। কিশোরী জীবনকে খুব ভালো করেই অনুভব করে চলেছে সে। এক্সাম চলছে তাই কিছুটা ব্যস্ত, তবে ম্যাথ এক্সাম শেষ করে বাসার গেটের কাছে এসেছে মাত্র। ঠিক তখনই নজরে আসে ছেলেটা, সাদা শার্ট পরে দাঁড়ানো অজানা সেই মানব। ইমার বুকের ভেতরটা ধক করে ওঠে। চিৎকার করতে মন চায়, তবে গলার স্বর আটকে আসে। ছলছল চোখ দুটো ইমার প্রতি নীরব ভালোবাসা প্রকাশ করছে অজানা সেই মানব। তবে নির্বিকার সেই ভালোবাসা। মেয়েরা দৃষ্টি বুঝতে পারে, কার দৃষ্টি কতটা পবিত্র তা বোঝার ক্ষমতা যেন জন্ম থেকেই পেয়েছে তারা। এই অজানা ব্যক্তির চোখে রয়েছে সেই পবিত্রতা, রয়েছে এক আকাশ সমান ভালোবাসা, তবে সাথে বিদ্যমান আড়ষ্টতা, যা জানা নেই ওর। সেই দিনের পর কেটে গেল আরও অনেকগুলো দিন। বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে ছেলেটা। থাই গ্লাসের ফাঁক দিয়ে সেই দিকেই তাকিয়ে আছে ইমা। চট করে গ্লাস খুলে ফেলল সে। সেই শব্দে ওর দিকে তাকালো ছেলেটা। কোনো রকম প্রতিক্রিয়া নেই, একদমই স্বাভাবিক আচরণ করে ফোনে কথা বলতে বলতে চলে গেল ছেলেটা। ইমার মন ভেঙে হলো কয়েক টুকরো। এই জীবনে এত ব্যথার সৃষ্টি কখন হলো? 2 বছর পার হয়ে গেল। ইমা এখন 9ম শ্রেণী পেরিয়ে 10ম শ্রেণীর দিকে ধাবিত হচ্ছে। ডিসেম্বর মাস, বান্ধবীর সাথে প্রাইভেট শেষ করে ফিরছিল সে। আচমকা দেখতে পায় একটা গেট দিয়ে বের হচ্ছে সেই অজানা ছেলেটা। ইমার পা থেমে যায়, চোখ দিয়ে বের হতে থাকে অবিরত নোনা পানির ছোঁয়া।
ছেলেটা ওকে দেখলেও চিনতে পারেনি বোধ হয়, কারণ মাস্ক পরা ছিল সে। নির্লিপ্ত তাকিয়ে থেকে কাঁপা শুরু করে ওর শরীর। ওর বান্ধবী বলে, এই মা, কাঁপছিস কেন তুই? কথা বলতে পারলো না সে। কান্না করার উপক্রম তার। ওই কাঁদতেছে কেন মা? কি জানি, আমি তো বুঝলাম না। কি যেন একটা ছেলেকে দেখলো, তারপর থেকে এমন করছে। অশ্রু ভেজা নয়নে মাটিতে বসে গেল ইমা। সেদিনের ঘটনা এখানে ইতি ঘটতে পারত। তবে ইমাকে যন্ত্রণা দিতে আরও একবার দেখা হলো সেই ছেলের সাথে। সে আর তার বান্ধবী ফিরছিল প্রাইভেট পড়ে। ইমার মন চাচ্ছে ছেলেটাকে দাঁড় করিয়ে প্রশ্ন করতে, কোন কারণে এমন করলো সে। তবে সেটা হয়নি আর। সৃষ্টিকর্তা সুযোগ দেয়নি তাকে। দ্বিতীয়বারের দেখাতে ছেলেটাও থমকে যায়, তবে কাছাকাছি আসে না কেউই। ইমারও সুযোগ হয়নি প্রশ্ন করার, কারণ সেই ছেলের সাথেই ছিল একজন মহিলা। পরবর্তীতে বিশেষ কারণে গ্রামে চলে আসে ইমা ও তার ফ্যামিলি। তবে বান্ধবীকে বলে রেখেছে কোনো দিন যদি সেই ছেলের সাথে দেখা হয়, তাহলে যেন ওর হয়ে প্রশ্ন করে সে। ঠিক কোন কারণে অপ্রকাশিত রয়ে গেল অনুভূতি, আর কোনো কারণে অজানায় লুকিয়ে গেল সে। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।